রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমাদের সাথে এই মুহূর্তে আছেন কথা সাহিত্যিক কবি কবির চাঁদ। কবির ভাই, স্বাগত মেলার মাঠে মুখোমুখি। কেমন আছেন? ভালো আছি, আপনাকে ধন্যবাদ। কবির ভাই, কি সুন্দর প্রচ্ছদ এবং বইয়ের কবিতাগুলো তো আপনি আমাকে পাঠিয়েছিলেন, আমি পড়েছি, দারুণ সব কবিতা। এই বইটি প্রকাশ করেছে উজান প্রকাশন এবং জীবনের আশ্চর্য উঠোন। কবির ভাই, আপনার কাছে আমার প্রথম জানতে চাওয়া, আপনার প্রথম বইটার গল্পের বই ফ্ল্যাপ লিখেছেন হাসান আজিজুল হক, এবং আপনি কবিতায় কেন এলেন? আসলে গল্প কেন ছেড়ে কবিতা? আমি আসলে গল্প ছেড়ে কবিতায় আসিনি। আমার জীবনে প্রথম লেখালেখি কবিতা দিয়ে, এবং সেইটা আমি যখন পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতে পড়ি সেই সময় থেকে। সেই হিসাবে আমার প্রথম গল্প কবিতা লেখারও অন্তত 2 যুগ পরে। শুরু করেছিলাম কবিতা দিয়ে। গল্পের বই কেন প্রথম তাহলে? আপনি তো জানেন যে কবিতা লেখাটা হচ্ছে দুরূহতম শিল্প। একদম। পৃথিবীর অনেক বিখ্যাত লেখক আছেন যারা কবিতা দিয়ে শুরু করেছিলেন, কনফিডেন্স পাননি, পরে গল্পে গেছেন। যেমন আমরা নোবেল বিজয়ী উইলিয়াম ফকনারের কথা বলতে পারি। উনি একাধিকবার একাধিক জায়গায় বলেছেন যে উনি শুরু করেছিলেন কবিতা দিয়ে। আমি কবিতা দিয়ে শুরু করলেও একটা সময় গদ্যে আমার আস্থাটা বেশি চলে আসে, ফলে আমি গদ্যের দিকে মনোযোগী হই। কিন্তু কবিতা সবসময় আমার সঙ্গে ছিল, আছে এবং থাকবে। কবিতার বই পরে করলেন কেন তাহলে? এত পরে কেন? এত পরে এই জন্য যে আমি পাঠকের কাছে মানসম্মত কিছু দিতে চেয়েছিলাম। শুধু কবিতার বইয়ের জন্য কবিতা, এইটা আমি চাইনি। যেমন ধরেন, বিশ্ব সাহিত্যে একজন খুব গুরুত্বপূর্ণ কবি আছেন গিয়র্গ ট্র্যাকল। ইউরোপের বেশিরভাগ দার্শনিক তার কবিতার ভক্ত ছিলেন। উনার বই মাত্র 2টো, তার মধ্যে একটা হচ্ছে উনি জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল, একটা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। বা ইভেন আমাদের হেলাল হাফিজকে যদি ধরেন, একদম মানে সংখ্যাটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে বেশি মনে হয়েছে যে আমি পাঠকের কাছে ভালো কিছু তুলে দিতে পারলাম কিনা। আমি একটা কবিতা পড়ি কবির চাঁদ ভাইয়ের, এবং এই কবিতাটার নাম কবি ও চাঁদ। এই বসন্তে নিবিড় দুজন মুখোমুখি, একা আকাশে চাঁদ, একা জানালায় কবি, একা সঙ্গ আনন্দ দেয়, নিঃসঙ্গতা আলো দেয়। এই যে আপনি কবিতার মধ্যে বুঁদ হয়ে থেকে এরকম কবিতা লেখেন, কবিতা আসলে কেন আপনাকে বুঁদ করে রাখে? এইটা বলাটা খুব কঠিন। বলাটা কঠিন এই কারণে যে কবিতা ইটসেলফ একটা রহস্য, এবং মানুষ আসলে যে কোনো রহস্যের মধ্যে বুঁদ হয়ে থাকে, রহস্য তাকে টানে। এই যে কবিতাকে জানার প্রক্রিয়া, কবিতা যে আমাকে দখল করে রাখে, এইটা আসলে রহস্যের প্রতি দুর্নির্বার আকর্ষণ, সেইটা একটা ব্যাপার হতো। একটা কথা আছে কবির ভাই, যে কবিতা নাকি বেদনা থিতু হয়ে গেলে আসে। আপনার কোন কোন না পাওয়ার বেদনা থেকে কবিতার আগম? সম্ভবত এই মিথ্যার উৎপত্তি হচ্ছে ওই যে ইংরেজ কবি কিটসের, যে আমাদের সবচেয়ে ভালো কবিতাগুলো সবচেয়ে বেদনার জায়গা থেকে আসে। কিন্তু উল্টোটা তো হতে পারে, প্রান্তি থেকেও তো, আনন্দ থেকেও তো কবিতা হতে পারে। ইভেন একটা ফিলিংস থেকেও তো কবিতা আসতে পারে। আমাদের রবীন্দ্রনাথের শুরুর দিকে উনি যখন নিজেকে খুঁজে পান একটা বিশেষ কবিতায়, জাগরণমূলক কবিতায়, সেইটা তো না, মানে ওই অর্থে না বেদনা না আনন্দ, জাস্ট তার ভিতরে একটা বোধের উন্মেষ। আমি ওই জিনিসটাই বলতে যাচ্ছিলাম যে কবির ভাই, জীবনের আশ্চর্য উঠোন এই বইটার নাম আপনি রেখেছেন। মানে আমার প্রশ্নটা হলো, উঠোন এখন আর শহরে দেখাই যায় না, কোনো মানে গ্রামেও উঠোন খুব কমে যাচ্ছে। আপনার কবিতায় কি সভ্যতার বাহক শহর গ্রামের প্রতীক নিয়ে হাজির হইলো? না। এই বইটার নাম কেন জীবনের আশ্চর্য উঠোন? ধরেন, আপনি যদি গ্রামের কথা চিন্তা করেন, একটা ঘর হচ্ছে রেস্ট্রিক্টেড, উঠোন কিন্তু রেস্ট্রিক্টেড, ওপেন, এবং এই উঠোনের মধ্যে নানান কিছু থাকে, নানান কিছু আসে। উঠোনের দ্বার হচ্ছে অনেকটা অবারিত। আমি আমার কবিতার বইয়ের মধ্যে আমার যত ধরনের কবিতা আছে, একটু আগে আপনি যেরকম বলেছিলেন 2-1টা বেদনার কবিতা সহ, যতটা সম্ভব বৈচিত্র্যময় বিষয় আমি এখানে ইনক্লুড করতে চেয়েছি। সেই থেকে জীবনের উঠোন আমাদের জীবনকে ধারণ করছে,
ওই চিন্তা থেকে জীবনের আশ্চর্য উঠোন, পাঠকদের আমন্ত্রণ জীবনের আশ্চর্য উঠোনে। আপনাকে আমার দেখলে সবসময় মনে হয়, আমি দূর থেকে দেখেছি, খুব কম কাছে গেছি, তারপর লেখালেখি যা পড়েছি, যে আমার মনে হচ্ছে যে একজন একটা আশ্চর্য বালক, একটা মুগ্ধ বালক চারদিকে খুব অবাক হয়ে দেখছে। আপনার কবিসত্তা আসলে চারদিকটাকে কিভাবে দেখে? চারদিক আপনার দেখার ভুবনের কি কি আসলে আপনার কবিতায় আসে? অত্যন্ত মানে জটিল প্রশ্ন, এই প্রশ্নের জবাব দেওয়াটা সহজ না। কবিতা আসলে কেউ কেউ বলে উপর থেকে আসে, ঐশী বাণী, কিন্তু আমার নিজের মনে হয় যে কবিতাটা নিজের ভিতরে তৈরি হয় এবং সেটা পরে ছড়িয়ে পড়ে। কবিতার মধ্যে ভিতর থেকে দেখা নিঃসঙ্গতা আছে, আবার সবার সঙ্গে মিশে সমাজটাকে দেখারও চেষ্টা আছে। দারুণ। কবিতা তো একটা মানে সর্বোত্তম শিল্প মাধ্যম বলা হয় কবিতাকে। তার অনেক টুল, তার এই যে একটা মানে ডিসাইডিং শেষ বাক্যের মতো ছন্দ তার একটা টুল, ভাষা তার সবচেয়ে বড় টুল। মানে আপনি এই টুলগুলো নিয়ে কি নির্দিষ্ট কিছু ভাবেন? আপনার ভাবনাটা কি? ধরেন ছন্দ নিয়ে আপনার ভাবনা কি, ভাষা বিন্যাস নিয়ে আপনার ভাবনা কি, আইডিয়া বা ধারণা নিয়ে আপনার ভাবনা কি? কবিতা তো বটেই, যে কোনো ভাবনাকেই তো কোনো না কোনো একটা মাধ্যম আশ্রয় করে বের হয়ে আসতে হবে। ছবি যেরকম তুলির এবং রঙকে আশ্রয় করে বের হয়ে আসে, সাহিত্যকেও ভাষার আশ্রয় নিতে হয়। এবং কবিতার ক্ষেত্রে আপনি যেরকমটা বলেছেন যে একটা মহত্তম শিল্প, এটা একটা শক্তিশালী শিল্প, এবং একটা মহত্তম বা শক্তিশালী শিল্পের জন্য অবশ্যই একটা টুল, নির্দিষ্ট মাত্রার সুনির্দিষ্ট টুল দরকার। ছন্দটা হচ্ছে সেই ধরনের একটা টুল। যদিও আমরা এখন বলে থাকি যে ছন্দ মানে কেবল মাত্রা মেপে বিচার করা, অক্ষরবৃত্ত বা মাত্রাবৃত্ত বা এই ধরনের ছন্দ না, আমাদের কথার মধ্যে ছন্দ থাকতে পারে। আমার বোধ হয় বাক্যের ছন্দ, শব্দের ছন্দ বা কথার ছন্দের থেকেও আমার নিজের কবিতায় সম্ভবত ভাবনার ছন্দটা গুরুত্বপূর্ণ। দারুণ। জীবনের আশ্চর্য উঠোন আবিষ্কার করতে হবে। আমরা কি আপনার বই থেকে আপনার কণ্ঠে দুইটা কবিতা শুনতে পারি? আমি তো ভাই আসলে আবৃত্তিটা ওইভাবে পারি না। আবৃত্তি পাঠ আপনি পড়লেই হবে। জি। বড় কবিতা পড়বো না ছোট কবিতা? আপনার ইচ্ছে। আচ্ছা, আমরা একটু মাঝারি সাইজের একটা কবিতা পড়ছি। শিরোনাম জ্ঞান, সময় এবং সত্য। জানার জগতে মিথ্যা বলে কিছু নেই, তথ্য আছে, বিপরীত আছে। জ্ঞান এক নর্তকী নদী, কখনো এপার ছই, কখনো ওপার। প্রশ্ন তুলনা তোমার কতটা সঠিক, কতটাই ভুল। অনুসন্ধানের তীর সত্য ছুঁয়ে গেছে অথবা যাবেই। শাশ্বত সত্য মানে স্থায়ী বিভ্রম। শাশ্বত মিথ্যা নেই, নেই চিরস্থিত সিদ্ধান্ত কোনো। প্রজ্ঞার নদীটি সত্য, একবার এপার ছই, ওপার আবার। তীর নয়, তীরের নৈকট্যটুকু সত্যের অধিকার। আর সব গতি, গতির ত্রিকাল মহাকাল। বাহ, দারুণ। আমি একটা পড়ি 3 লাইনের। পথের পাশের ছোট ফুলটাকে দেখে হাসলাম, ঘরে ফিরে দেখি নিভৃত কোণটাও আলো হয়ে আছে। তো জীবনের আশ্চর্য উঠোনে আমরা আমন্ত্রণ জানাই কবির চাঁদের এই কবিতার মধ্যে পাঠককে। আমার হাতে আরেকটা বই আছে আপনার, আমার বাবা রবীন্দ্রনাথ। এই বইটার প্রেক্ষাপট কি ছোট্ট করে আমি জানতে পারি? এটা আপনি অনুবাদ করেছেন, কেন অনুবাদ করতে আপনি মনে হলো যে এই বইটা অনুবাদ করতেই হবে? ধরেন বিখ্যাত বাবাদেরকে নিয়ে তার ছেলেদের অনেকের লেখা আছে। যেরকম ধরেন বিখ্যাত চলচ্চিত্রকার রেনুয়া, যাকে বলা হয় যে উনি সত্যজিতের গুরু ছিলেন, সত্যজিৎ রায় তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। উনার ফাদার ছিলেন চিত্রকর রেনুয়া, উনি তার মাই ফাদার রেনুয়া বা এই টাইপের একটা বই উনি লিখেছিলেন। অনেকে এরকম লিখেছেন। কিন্তু রথীন্দ্রনাথের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটেছে, উনি যত দীর্ঘকাল ব্যাপী তার পিতার পাশে থেকে তার পিতাকে দেখেছেন, এইটা আর কোনো ছেলে এইভাবে তার পিতাকে দেখেছেন এইটা বলা কঠিন। মানে 80% বেশি উনি তার পিতার পাশে ছায়ার মতো ছিলেন। সেই কারণে আমার মনে হয়েছে যে রথীন্দ্রনাথের এই বইটার মধ্যে রবীন্দ্রনাথকে পাওয়া যাবে। এবং আসলেই এই বইয়ে এমন অনেক ঘটনা আছে যেটা অন্য কোনো বইয়ে নেই। আমি সিম্পলি একটা জিনিস বলি, এই যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন, উনি যখন বিলেতে যান তখন বিলেতের ট্রেনে তার
গীতাঞ্জলির পাণ্ডুলিপি সহ ব্রিফকেসটা হারিয়ে যায় এবং সেইটা রথীন্দ্রনাথের কাছে ছিল, উনি যথাযথ মনোযোগ দিয়ে সেটা রাখতে পারেন নাই। কয়েকদিন পরে ওই যে লস্ট অ্যান্ড ফাউন্ড অফিস থেকে তারা এটা খুঁজে পান। এমন যদি হতো যে এই ব্রিফকেসটা আর পাওয়া গেল না, তাহলে রবীন্দ্রনাথকে আবার ভারতবর্ষে ফিরতে হতো। ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 2014 সালে যেটা শুরু হলো সেটা হয়তো শুরু হয়ে যেত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, পৃথিবীর সাহিত্য, সংস্কৃতি, মানুষের সব কিছুর কিন্তু উল্টে গেল। গীতাঞ্জলিতে যে ধরনের ভাব এবং যে ধরনের ভাবনা আছে 2014 সালের পরে কিন্তু বিশ্ব সাহিত্যে বা বিশ্ব সাংস্কৃতিক পরিমণ্ডলে ওই ভাবনাগুলোর ওইভাবে কাজ করে নাই। ফলে ওই পাণ্ডুলিপি পাওয়া না গেলে রবীন্দ্রনাথ আদৌ পরবর্তীতে নোবেল পুরস্কার পেতেন কিনা সন্দেহ আছে। 1914, আপনি 2014 বলতেছেন। 1914। দারুণ দারুণ, থ্যাংক ইউ। মানে আমি মনে করি যে এই বইটাও আমাদের পাঠকরা বইটা পড়তে পারেন। এটা অ্যাডন পাবলিকেশন প্রকাশ করেছে। আমার বাবা রবীন্দ্রনাথ, কবির চাঁদ অনুবাদ করেছেন, রথীন্দ্রনাথ রায়ের বিখ্যাত বই। এখানে কবির ভাই তো বললেনই, অনেক অনেক দারুণভাবে আসলে রবীন্দ্র ঠাকুরকে পাওয়া যাবে। কবির ভাই, আমরা এই আয়োজনটা শেষ করি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে, একটা র্যাপিড ফায়ার দিয়ে। হাইপোথেটিক্যাল প্রশ্নটা হলো আপনার জন্য যে ধরা যাক আপনার কাছে টাইম মেশিন আছে, আপনি যে কোনো সময় ফিরে যেতে পারবেন, আপনার প্রিয় একজন লেখকের সাথে আড্ডা দিতে পারবেন, যে কোনো একটা বিষয়ে আড্ডা দিতে পারবেন, আপনি কোন সময় ফিরে গিয়ে কোন লেখকের সাথে কোন বিষয়ে আড্ডা দেবেন? আমার মনে হয় যে আমি মৌলানা রুমির সঙ্গে দেখা করতে চাইতাম, আড্ডা দিতে চাইতাম। তার মসনবী তো জগৎ বিখ্যাত, যেটা নিয়ে পারস্যের আরেকজন কবি নিজামী গঞ্জাবি বলছেন যে মসনবী এ মানবী এ মৌলবী, হাস্ত কুরআন দার জবানে পাহলবী। জাগতিক প্রেম, ঐশ্বরিক প্রেম, এই সব কিছু মিলিয়ে জীবনে শান্তি আনার জন্য এত চমৎকার একটা বই উনি কি করে লিখলেন, এইটা আমার খুব জানার কৌতূহল। দারুণ। আমি নিশ্চিত যে যদি টাইম মেশিন আসলেই পাওয়া যেত, একটা দুর্দান্ত সময় কাটাতে পারতেন আমাদের কবির ভাই। এবং কবির ভাই, আপনার সাথে সময় কাটিয়ে আমরাও খুবই আনন্দিত। আপনার জীবনের আশ্চর্য উঠোনে আমরা সবাইকে স্বাগত জানাই। কবির ভাই, আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ আপনার জন্য, আপনি কবি, আপনার জন্য প্রথম শব্দ কবিতা। একদম ভিতর থেকে যা উঠে আসে। ছন্দ? একটু আগে আপনি বলছিলেন এক ধরনের টুল যেটা কবিতাকে অনেক দূর নিয়ে যাবে। চাঁদ? সারা পৃথিবীতে দুইটা চাঁদ, একটা মাথার উপরে আর একটা আপনার সামনে। কবির চাঁদ। নদী? বহমানতা। পাখি? স্বাধীনতা, উড়ে যাবার। গাছ? জীবনের প্রতি প্রেম। হাসি? হাসি নিজেই। কান্না? এটা ভাবতে চাই না। বই? আমার যা কিছু, বই আমাকে তৈরি করেছে। রাত? সুন্দর সময়। সকাল? এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখার সময়। বৃষ্টি? প্রশান্তি। স্বপ্ন? এগিয়ে যাওয়ার বাহন। ছায়া? আবারও প্রশান্তি। প্রেম? মানুষ যা সবসময় খুঁজে ফেরে। বিরহ? দরকার আছে। পাহাড়? একটা বিরাট বিশালতা যার সঙ্গে সম্পৃক্ত হতে চাই। সমুদ্র? বিস্তৃত বিশালতা যা জীবনের অংশ। তারা? কখনো হতে চাই না। ফুল? জীবনের প্রতি পর্বে মিশে থাকুক। পিতৃত্ব? অন্যতম অর্জনগুলোর একটি, এটাকে আমি খুব গুরুত্ব দিই। আকাশ? এমন একটা কিছু যা কোনোদিনই ছোঁয়া যাবে না। মাটি? যার উপরে দাঁড়িয়ে আছে। গল্প? পৃথিবীকে যা উপহার দিয়ে যেতে চাই। কবির চাঁদ? একটু আগে বোধহয় এরকম চিন্তা করছিলাম যে বাহির পানে নানান ছবি, ভিতর পানে কেবলই কবি। বাহ, ভিতর পানে কেবলই কবি, কবির চাঁদের বই। জীবনের আশ্চর্য উঠোনে আপনাদের আবারও স্বাগত জানিয়ে শেষ করছি এই পর্বটি। দেখা হচ্ছে আবারও অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। সবাইকে অনেক ধন্যবাদ।